আমরা অনেকেই শুনেছি জাপানের ওই জায়গাটার কথা, ওকিনাওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকিনাওয়া, যেখানে মানুষ শুধু লম্বাই বাঁচে না, একেবারে 90 বা 100 বছর বয়সেও নাকি দারুণ ফিট, খুব অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। হাসি খুশি। ঠিক তাই। তো আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন যে এর পেছনের রহস্যটা কি, মানে কিভাবে সম্ভব এটা। আর উনি আমাদের হাতে এই বইটা তুলে দিয়েছেন, ইকিগাই, দীর্ঘ ও সুখী জীবনের রহস্য। ইকিগাই। তো ভাবলাম আজ এটা নিয়েই না হয় একটু গভীরে যাওয়া যাক। কি আছে এই বইটায়, আসল কথাটা কি? দারুণ আইডিয়া, কারণ বিষয়টা সত্যিই খুব আকর্ষণীয়। আর এই ওকিনাওয়ার দীর্ঘ সুখী জীবনের পেছনে যে কারণটা বারবার আসে, সেটা হলো এই জাপানি কনসেপ্টটা ইকিগাই। ইকিগাই, হ্যাঁ, বইটাতেও তো এই ইকিগাইয়ের ওপরেই জোর দেওয়া হয়েছে। আচ্ছা, ইকিগাই মানেটা ঠিক কি, সহজ করে বললে? সহজ কথায় মানে ধরুন বেঁচে থাকার কারণ, বা এমন কিছু যা আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে জাগায়। বাহ, সকালে ঘুম থেকে ওঠার আনন্দ। হ্যাঁ, মানে ওই অনুভূতিটা যে আজকের দিনটা আমার জন্য, আমি আজ এমন কিছু করব যা আমি ভালোবাসি, এই রকম একটা ব্যাপার আর কি। এই ভাবনাটাই তো আজকাল খুব দরকারি মনে হয়, কারণ চারিদিকে তাকালে দেখি অনেকের জীবনই কেমন যেন মানে একটা রুটিনে বাঁধা, একঘেয়েমি যাকে বলে। হ্যাঁ, সেই রোজকার অফিস যাওয়া, কাজ, চাপ, তারপর ক্লান্তি, মনে হয় যেন একটা চাকা ঘুরছে তো ঘুরছেই। ঠিক। সেখানে দাঁড়িয়ে এই ইকিগাই ব্যাপারটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। বইটা এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? বইটাতে খুব সুন্দরভাবে বলছে যে ইকিগাই খুঁজে পাওয়া মানে হলো জীবনের একটা ফোকাস খুঁজে পাওয়া, একটা কেন্দ্রবিন্দু। ফোকাস। এটা এমন একটা ফিলিংস যখন আপনার মনে হবে আমি যা করছি সেটা জরুরি, সেটা আমাকে আনন্দ দিচ্ছে, আর সেটার একটা মানে আছে। মানে শুধু কাজ বা হবি নয়। না না না, তার চেয়েও গভীর। এটা আপনার নিজের সত্তার সঙ্গে, আপনার কোর ভ্যালুজের সঙ্গে জুড়ে থাকা একটা অনুভূতি। যেমন ধরুন, বইটাতে ওকিনাওয়ার ওই যে বয়স্ক মানুষরা তাদের জীবনযাত্রা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, দেখা গেছে তাদের প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ইকিগাই আছে। সেটা হয়তো বাগান করা, ও আচ্ছা, বা ধরুন মাছ ধরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বা হয়তো তাদের নিজেদের হাতের কাজ, মানে ট্র্যাডিশনাল আর্ট, কিছু একটা আছেই। তার মানে এটা এমন নয় যে খুব বড় কোনো চাকরি বা বিখ্যাত হতে হবে। একদমই না, খুব সাধারণ ছোট ছোট কাজের মধ্যেও এটা লুকিয়ে থাকতে পারে। একেবারে। বইটাতে একটা দারুণ উদাহরণ আছে, ওকিনাওয়ার এক বৃদ্ধার কথা, প্রায় 100 বছর বয়স। 100 বছর? হ্যাঁ, তিনি রোজ খুব ভোরে উঠতেন, নিজের বাগানের ফুল তুলতেন যত্ন করে, তারপর সেগুলোকে দিয়ে সুন্দর ছোট ছোট তোড়া বানাতেন। বাহ। আর সেগুলো নিয়ে গ্রামের বাজারে গিয়ে হাসি মুখে বিক্রি করতেন। আচ্ছা। বাইরে থেকে দেখলে তো মনে হবে এ আর এমন কি, সামান্য ফুল বিক্রি, কিন্তু তার কাছে এটাই ছিল তার ইকিগাই। তার ইকিগাই। তিনি নাকি বলতেন এই ফুলগুলো যখন অন্য মানুষের হাতে যায়, তাদের মুখে যে হাসিটা ফোটে, সেটা দেখলেই তার দিনটা সার্থক মনে হয়। দারুণ তো। দেখুন, এই কাজটার মধ্যে তার ভালোবাসা ছিল, তাই না? হ্যাঁ, অবশ্যই। আবার বছরের পর বছর ধরে করতে করতে দক্ষতাও জন্মেছিল। গ্রামের মানুষের সুন্দর টাটকা ফুলেরও প্রয়োজনও ছিল, আর এর থেকে তার সামান্য কিছু রোজগারও হতো। এখানেই তো তাহলে বইয়ের মূল সূত্রটা চলে আসছে। ওই যে 4টে বিষয়ের কথা বলা হয় ইকিগাইয়ের ক্ষেত্রে। ঠিক ধরেছেন। এই 4টে জিনিসের মেলবন্ধনের একটা দারুণ বাস্তব উদাহরণ এটা। এই 4টে উপাদান নিয়ে যদি একটু বলেন। নিশ্চয়ই। বইটাতে ইকিগাইকে বোঝানোর জন্য 4টে সার্কেল বা বৃত্ত ব্যবহার করা হয়েছে, যেগুলো একটা জায়গায় এসে মিশে। হ্যাঁ, দেখেছি ছবিটা। প্রথম বৃত্তটা হলো আপনি কি করতে ভালোবাসেন, হোয়াট ইউ লাভ, মানে এমন কোনো কাজ যা করার সময় আপনি একেবারে ডুবে যান, সময়ের খেয়াল থাকে না, মনটা খুশি থাকে। আচ্ছা, যেটা করতে ভালো লাগে। দ্বিতীয়টা কি, দক্ষতার ব্যাপার? হ্যাঁ, দ্বিতীয় বৃত্তটা হলো আপনি কোন কাজে দক্ষ, হোয়াট ইউ আর গুড অ্যাট, মানে এমন কিছু যা আপনি স্বাভাবিকভাবে ভালো পারেন, বা হয়তো চেষ্টা করে সেই স্কিলটা অর্জন করেছেন। এটা তো প্রফেশনাল স্কিল হতে পারে, আবার অন্য কিছুও। যে কোনো কিছু, আপনার পেশাগত দক্ষতা, বা হয়তো ছবি আঁকা, বা মানুষের সাথে খুব সহলে মিশতে পারা, যা কিছু হতে পারে। আচ্ছা, তৃতীয় বৃত্তটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সেটা হলো পৃথিবীর বা মানুষের কি প্রয়োজন। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি যা ভালোবাসি বা যা আমি ভালো পারি, সেটা দিয়ে কি বৃহত্তর সমাজের কোনো লাভ হচ্ছে, অন্যদের জীবনে কি কোনো পজিটিভ প্রভাব পড়ছে? ঠিক,
এটাই আপনার কাজটাকে একটা মানে দেয়, একটা বড় উদ্দেশ্য দেয়। ইকিগাইকে শুধু নিজের আনন্দের গণ্ডিতে আটকে রাখে না। ঠিক। আর চতুর্থটা, যেটা হয়তো অনেকের কাছেই বেশ বাস্তব একটা প্রশ্ন। হ্যাঁ, চতুর্থ বৃত্ত, যেটা বাস্তবতার নিরিখে খুব জরুরি। কোনো কাজের জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, মানে আপনার প্যাশন বা স্কিলের বিনিময়ে কি আপনি পয়সা পেতে পারেন, আপনার জীবিকা চলতে পারে। আচ্ছা। এই 4টে জিনিস, ভালোবাসা, দক্ষতা, পৃথিবীর প্রয়োজন আর পারিশ্রমিক, যখন একসঙ্গে এসে মেলে, বইটা বলছে তখনই আপনার ইকিগাই পূর্ণতা পায়, ওই 4টে বৃত্তের সংযোগস্থলে। কিন্তু মানে বাস্তবে এই 4টে বৃত্তকে মেলানো কি খুব সহজ? আমার তো মনে হয় বেশ কঠিন হতে পারে। হ্যাঁ, কঠিন তো বটে। অনেকেই হয়তো এমন কাজ ভালোবাসেন বা ভালো পারেন, কিন্তু সেটা দিয়ে হয়তো রোজগার করা যায় না, বা হয়তো সমাজের সেভাবে প্রয়োজনও নেই। ঠিক। বইতে কি এই চ্যালেঞ্জটার কথা কিছু বলা আছে? হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। বইতে এটা স্বীকার করা হয়েছে যে এই 4টে জিনিসের একদম পারফেক্ট কম্বিনেশন খুঁজে পাওয়া সহজ নয়। আর এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। ও আচ্ছা। এমনও তো হতে পারে যে আপনার এখনকার কাজটা হয়তো 4টে শর্ত পূরণ করছে না। হয়তো আপনি যা ভালোবাসেন তা থেকে রোজগার হচ্ছে না, অথবা আপনার কাজটা খুব দরকারি কিন্তু আপনার করতে ভালো লাগছে না। হ্যাঁ, এরকম তো হয়ই অনেকের। বইয়ের পরামর্শটা হলো হতাশ না হয়ে যাওয়া, বরং নিজের জীবনটাকে এই 4টে বৃত্তের নিরিখে একটু দেখা, বিশ্লেষণ করা, আর ধীরে ধীরে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করা। ব্যালেন্স আনা। হ্যাঁ, এমনকি যদি আপনার চাকরি বা পেশাটা সরাসরি আপনার ইকিগাই নাও হয়, তাহলেও আপনি কিন্তু আপনার অবসর সময়ে বা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আপনার ইকিগাই খুঁজে নিতেই পারেন। তার মানে ইকিগাই মানেই যে সেটা চাকরি বা প্রফেশন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই? একেবারেই না। বইতে জোর দিয়ে বলা হয়েছে যে ইকিগাই অনেক কিছুর মধ্যে দিয়ে আসতে পারে, যেমন আপনার সম্পর্কগুলো। সম্পর্ক, আচ্ছা। হ্যাঁ, আপনার শখ, আপনার কমিউনিটির জন্য কিছু করা, যেমন ওই ওকিনাওয়ার মানুষদের জীবনে মোয়াই বলে একটা জিনিস আছে। মোয়াই, সেটা কি? ওটা হলো ওদের সোশ্যাল সাপোর্ট গ্রুপ আর কি। মানে ছোট ছোট দলে ওরা একে অপরের সব প্রয়োজনে সুখে দুঃখে পাশে থাকে, ফিনান্সিয়ালি, ইমোশনালি হেল্প করে। বাহ, দারুণ তো। এই যে সামাজিক বন্ধন, এটাও তাদের ইকিগাইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানেও দেখুন, ভালোবাসা, একে অপরের প্রয়োজন মেটানো, এই উপাদানগুলো কিন্তু কাজ করছে। বুঝলাম। আচ্ছা, বইয়ের শুরুতে ওই যে রাহুলের উদাহরণটা দেয়া হয়েছিল। হ্যাঁ, রাহুলের গল্পটা। ওর গল্পটা যদি একটু ডিটেলে বলেন, ওর ক্ষেত্রে এই 4টে বৃত্ত কিভাবে কাজ করলো? রাহুলের গল্পটা বেশ ইন্সপায়ারিং। ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, পরিবার চাইছিল আর 5টা ছেলের মতো ও একটা মানে সেফ চাকরিতে ঢুকে যাক, গতানুগতিক পেশা। হ্যাঁ, কিন্তু ওর মন পড়ে থাকতো গানে, গিটারে। এটাই ছিল ওর ভালোবাসা। আচ্ছা। ও লুকিয়ে লুকিয়ে গিটার বাজাতো, গান লিখত। আস্তে আস্তে ও বুঝতে পারল এই কাজেই ওর একটা স্বাভাবিক দক্ষতা আছে, মানে ও এটা ভালো পারে। কিন্তু এখানেই তো কনফ্লিক্ট শুরু। একদম। প্রথমত পরিবারের চাপ, আর দ্বিতীয়ত ওই প্রশ্নটা, গান গেয়ে কি পারিশ্রমিক পাওয়া সম্ভব, বা এটা কি আদৌ পৃথিবীর প্রয়োজন, মানে লোকে শুনবে? ঠিক, এই দুটো বৃত্ত মেলানোই চ্যালেঞ্জ। হ্যাঁ, এটাই ছিল সবচেয়ে কঠিন। শুরুতে তো কোনো প্ল্যাটফর্ম পায়নি, বন্ধুরা হাসাহাসি করেছে, ফ্যামিলি সাপোর্ট করেনি, অনেক ডাউট ছিল মনে। কিন্তু ও নিজের ভালোবাসার কাজটা ছাড়েনি, ছোট ছোট ফাংশনে গাইতে শুরু করলো, নিজের গান রেকর্ড করে অনলাইনে দিতে শুরু করলো। আচ্ছা। আর তারপর ধীরে ধীরে মানুষ ওর গানের সাথে কানেক্ট করতে শুরু করলো। তারা দেখলো, আরে এই ছেলেটার গান তো তাদের মনের কথা বলছে, তাদের কষ্ট বা আনন্দের সঙ্গী হচ্ছে। বাহ। এইখানেই পূরণ হলো পৃথিবীর প্রয়োজনের শর্তটা, মানুষ ওর গান শুনতে চাইল। আর তারপর নিশ্চয়ই পারিশ্রমিকের দিকটাও খুলে গেল। হ্যাঁ, যখন ওর গান পরিচিতি পেল, তখন বিভিন্ন শোয়ের অফার আসতে লাগলো, ওর গান লোকে কিনতে শুরু করলো, মানে চতুর্থ বৃত্তটাও পূর্ণ হলো। দারুণ। কিন্তু বইতে একটা জরুরি কথা বলা হয়েছে, রাহুলের ইকিগাই কিন্তু শুধু টাকা রোজগার বা ফেমাস হওয়া ছিল না, ওর আসল ইকিগাই ছিল ওই গান তৈরি করার প্রসেসটা। হ্যাঁ, ওই যে তন্ময় হয়ে গান লেখা বা সুর করা, মানুষের সাথে গানের মাধ্যমে কানেক্ট করা, ওই মুহূর্তগুলোই ওর কাছে সবচেয়ে ভ্যালুয়েবল ছিল। এই যে তন্ময় হয়ে যাওয়া বা সময়ের খেয়াল না থাকা, এই বিষয়টার উপরে কি বইতে আলাদা করে জোর দেওয়া হয়েছে? এটাকে সাইকোলজির ভাষায় ফ্লো বলে না? একদম, ফ্লো। বইতে এই ফ্লো বা প্রবাহ অবস্থার কথা বলা হয়েছে। এটা ইকিগাইয়ের অভিজ্ঞতার সাথে খুব গভীরভাবে যুক্ত। আচ্ছা।
মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্টমিহাইয়ের ফ্লো থিওরির কথা উল্লেখ করা হয়েছে। যখন আপনি কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যান যে চারপাশের জগৎ, সময়, এমনকি নিজের খিদে, তেষ্টা, ক্লান্তি সব ভুলে যান, হ্যাঁ হ্যাঁ হয় এরকম, তখনই আপনি ফ্লো স্টেটে আছেন। আর এই অবস্থাটা তখনই আসে যখন কাজটা আপনার স্কিলের সাথে ম্যাচ করে, আবার যথেষ্ট চ্যালেঞ্জিংও হয়। মানে খুব সহজ হলে বোরিং লাগবে। ঠিক। আর খুব কঠিন হলে টেনশন হবে, উদ্বেগ আসবে। আচ্ছা, ইকিগাই খুঁজে পাওয়ার একটা বড় অংশ হলো এমন কাজ বা অ্যাক্টিভিটি খুঁজে বের করা যা আপনাকে নিয়মিত এই ফ্লো অবস্থায় নিয়ে যেতে পারে। যেমন ওই ওকিনাওয়ার বৃদ্ধা যখন মালা গাঁথতেন, হ্যাঁ, বা রাহুল যখন গান লিখত বা সুর করত, ওরা ওই ফ্লো অনুভব করত। তার মানে নিজের ইকিগাই খুঁজতে হলে নিজেকে প্রশ্ন করতে হবে যে কোন কাজগুলো আমাকে এই ফ্লো অবস্থায় নিয়ে যায়। একেবারে। বইটাতে এই সেলফ ডিসকাভারি বা আত্ম অনুসন্ধানের ওপর খুব জোর দেওয়া হয়েছে। এটা অনেকটা নিজের ভেতরের কম্পাসটাকে খুঁজে বের করার মতো আর কি। ভেতরের কম্পাস। লেখকদ্বয় কিছু প্রশ্ন তুলে ধরেছেন যেগুলো আমাদের এই খোঁজার পথে সাহায্য করতে পারে। কি সেই প্রশ্নগুলো? এগুলো তো শ্রোতাদেরও খুব কাজে লাগতে পারে। নিশ্চয়ই। প্রথম প্রশ্নটা তো ওই ফ্লো নিয়েই। এমন কি কোনো কাজ আছে যা করার সময় আপনি সময়ের হিসেব হারিয়ে ফেলেন? মানে কোনো কাজে এতটাই ডুবে যান যে কাজ শেষে অবাক হয়ে ভাবেন এতটা সময় কোথা দিয়ে চলে গেল? খুব জরুরি প্রশ্ন, নিজেকে এটা জিজ্ঞেস করা দরকার। দ্বিতীয়টা কি? দ্বিতীয় প্রশ্নটা আপনার ভেতরের ফিলিংস নিয়ে। এমন কোনো কাজ কি আছে যা করলে আপনার মনে হয় হ্যাঁ, এই কাজটার জন্যই আমি, মানে যে কাজটা আপনাকে একটা গভীর স্যাটিসফ্যাকশন দেয়, মনে হয় যেন আপনি ঠিক পথে আছেন, একটা অ্যালাইনমেন্ট ফিল হয়। এটা খুঁজে পাওয়াটা তো সত্যিই একটা বড় ব্যাপার। এরপর তৃতীয় প্রশ্নটা একটু অন্যরকম, জীবনের প্রায়োরিটি নিয়ে ভাবতে সাহায্য করে। যদি এমন হতো যে আগামীকাল আপনি আর এই পৃথিবীতে থাকবেন না, তাহলে কোন কাজটা আপনি আজই করতে চাইতেন? মানে কোনটা না করতে পারলে আপনার মনে হবে জীবনটা অপূর্ণ থেকে গেল। ও বাবা, এটা তো বেশ গভীর প্রশ্ন, একেবারে ভেতরের কথা জানতে চাওয়ার মতো। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে সাহায্য করে আপনার কাছে সত্যিই কোনটা গুরুত্বপূর্ণ। আর শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। শেষ প্রশ্নটা জীবনের সার্থকতা নিয়ে। কোন কাজটা করতে পারলে আপনি হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারতেন? মানে কোন অ্যাচিভমেন্ট বা কোনো কন্ট্রিবিউশন আপনাকে এই ফিলিংসটা দিত যে হ্যাঁ, জীবনটা অর্থপূর্ণ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তো সহজ নয় মনে হচ্ছে। না, একেবারেই নয়। সময় লাগবে, ভাবতে হবে অনেক। অবশ্যই। বইতেও কিন্তু এটাই বলা হয়েছে, ইকিগাই কোনো ম্যাজিকের মতো একদিনে খুঁজে পাওয়ার জিনিস নয়, এটা একটা জার্নি, একটা যাত্রার মতো। একটা যাত্রা। হ্যাঁ, নিজেকে সময় দিতে হবে, নিজের অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবতে হবে, নতুন কিছু ট্রাই করতে হবে। আর এটাও মনে রাখতে হবে আপনার ইকিগাই কিন্তু সময়ের সাথে সাথে বদলেও যেতে পারে। ও, এটাও হতে পারে। হতেই পারে 20 বছর বয়সে যা আপনার ইকিগাই ছিল 40-এ এসে সেটা নাও থাকতে পারে, বা হয়তো তার রূপটা বদলে যেতে পারে। আর সেটাও কিন্তু স্বাভাবিক। এই পরিবর্তনশীলতার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে ইকিগাই একটা ফিক্সড ডেস্টিনেশন নয়, বরং একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেকটা তাই। কারণ দেখুন, জীবনের বিভিন্ন স্টেজে আমাদের প্রায়োরিটি বদলায়, আমরা নতুন স্কিল শিখি, পৃথিবীর চাহিদাও পাল্টায়। তাই ইকিগাইয়ের ধারণাকেও সেভাবে অ্যাডাপ্ট করতে হতে পারে। আচ্ছা। প্রয়োজন শুধু ধৈর্য ধরে খোঁজটা চালিয়ে যাওয়া, নিজের ভেতরের ওই ডাকটাকে, ওই ইনটিউশনটাকে ইগনোর না করা। তাহলে যারা এখন নিজেদের জীবনে একটা খুঁজছেন, একটা পারপাস খুঁজছেন, তাদের জন্য বইটার মূল পরামর্শ কি হবে? কোথা থেকে শুরু করবেন তারা? বইটার সাজেশন হলো ছোট ছোট স্টেকে শুরু করা। হয়তো এখনই 4টে বৃত্তের ওই পারফেক্ট ইন্টারসেকশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, আপনি শুরু করতে পারেন যে কোনো একটা বৃত্ত দিয়ে। যেমন আপনি কি করতে ভালোবাসেন সেটা খুঁজে বের করার জন্য নতুন কিছু ট্রাই করুন, কোনো নতুন হবি বা হয়তো কোনো অনলাইন কোর্স। অথবা আপনি কোন কাজে দক্ষ সেটা বোঝার জন্য নিজের পুরনো অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবুন, বা অন্যদের কাছে ফিডব্যাক চান। ফিডব্যাক চাওয়াটাও জরুরি। হ্যাঁ, কিংবা আপনার চারপাশে দেখুন মানুষের কি প্রয়োজন, আপনি কিভাবে ছোট করে হলেও সাহায্য করতে পারেন। ভলেন্টিয়ারিং করাও কিন্তু একটা দারুণ উপায় হতে পারে। ঠিক। আর পারিশ্রমিকের ব্যাপারটা? হয়তো আপনার প্যাশন থেকে এখনই রোজগার হবে না, ঠিক আছে, আপনি সেটাকে একটা সাইড হাসল হিসাবে শুরু করতে পারেন। তো সাইড হাসল, হ্যাঁ। মূল কথাটা হলো অ্যাকশন নেওয়া, বসে না থেকে অনুসন্ধানটা শুরু করা। আর এই খোঁজার পথেই হয়তো ছোট ছোট অনেক কিছু আবিষ্কার হবে যা জীবনকে আনন্দ দেবে, তাই না? শুধু শেষ লক্ষ্যের দিকে তাকিয়ে না থেকে।
ঠিক তাই, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইকিগাই খুঁজে পাওয়ার ওই ফাইনাল গোলের পাশাপাশি এই জার্নিটা, এই খোঁজার পথটাই কিন্তু খুব মূল্যবান। জার্নিটাই আসল। হ্যাঁ, এই পথে আপনি নিজেকে আরও ভালোভাবে চিনবেন, নিজের ক্ষমতা সম্পর্কে জানবেন, হয়তো নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন অভিজ্ঞতা হবে। বইটাতে যেমন বলা হয়েছে, ওকিনাওয়ার মানুষেরা শুধু তাদের ইকিগাইয়ের জন্যই লম্বা জীবন পান না। আচ্ছা। তাদের ওই অ্যাক্টিভ লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাবার, ওই যে বললাম শক্তিশালী সামাজিক বন্ধন বা মোয়াই, এই সব কিছু মিলিয়ে তাদের জীবনটা এত সুন্দর, এত দীর্ঘ। ইকিগাই এই সব কিছুর কেন্দ্রে একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করে। বাহ, খুব সুন্দরভাবে বললেন। তাহলে আজকের আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে ইকিগাই শুধু দীর্ঘজীবনের গোপন রহস্য নয়। না, শুধু তা নয়, এটা আসলে একটা পরিপূর্ণ, অর্থপূর্ণ আর আনন্দময় জীবনের চাবিকাঠি। একদম একটা ফুলফিলড লাইফের চাবিকাঠি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, বইটা বলছে এই চাবিকাঠিটা বাইরে কোথাও নেই, ভেতরেই আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের ভেতরেই আছে, শুধু একটু খুঁজে নিতে হবে, অপেক্ষা করছে। দারুণ। আর সেই খোঁজার প্রক্রিয়াটা শুরু হতে পারে ওই সহজ কিন্তু গভীর প্রশ্নগুলো দিয়েই। ঠিক, কি ভালোবাসি, কিসে আমি দক্ষ, পৃথিবীর কি প্রয়োজন, আর কিভাবে এই সব কিছুকে জীবনের সাথে জুড়ে নেওয়া যায় যাতে একটা পারিশ্রমিকও আসে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকার মধ্যেই হয়তো জীবনের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। দারুণ একটা ভাবনা। এই আত্ম অনুসন্ধানের যাত্রাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হতে পারে। এই চিন্তার খোরাক নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। নিশ্চয়ই। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।